এবারের ভোটটা মানুষ ইস্যু বেস করছে। এবারের লড়াইটা একটু খুব চমকপ্রদ। যে অবস্থাটা অত্যন্ত সংকটজনক হয়েছে, তার কারণ গত 10 বছরে মোদী সরকার তাদের দেওয়া একটি কাজও তারা করতে পারেনি। বিজেপি পরিচালিত সরকারকে পরাজিত করতে হবে। সে গণতন্ত্রকে, ভারতবর্ষের মানুষের আর্থিক স্বাধীনতাকে, ভারতবর্ষের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে। মোদী এক কথায় ভারতের জাতীয় সম্পদ পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লাগিয়ে বিজনেস হাউস থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়েছে মোদী এবং মোদীর দল। মোদী এবং বিজেপি ভারতবর্ষের সবথেকে বড় কারাপ্টেড পার্টি। সেই কালিরামের ঢোল ফেটে গিয়েছে। এখন পর্যন্ত সব পত্র পত্রিকা, শুধু গর্দি মিডিয়ার কিছু লোক বাদ দিয়ে সবাই জানে যে এবার বিজেপি 200 ক্রস করতে পারবে না। বিজেপি এককভাবে সরকার করতে পারবে না। যদি সরকার কেউ করে তাহলে ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জিকে সঞ্চালিকা শক্তি করে ভারতবর্ষে নতুন সরকার আসবে। জয় হিন্দ। 7/8 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন পর্ব চলছে। ইতিমধ্যেই আমাদের রাজ্যের 11টি আসনে ভোট পর্ব শেষ হয়েছে এবং দেশের 180টিরও বেশি আসনে কিন্তু ভোট পর্ব মিটে গেছে। আর এই সময়ে দাঁড়িয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি উত্তর 24 পরগনা জেলার প্রবীণতম তৃণমূল কংগ্রেস নেতা, পানিহাটির বিধায়ক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সাথে। আমি নির্মলবাবুকে আমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের নমস্কার। 7A-কে আমার নমস্কার। বলছি যে ঠিক কি মনে হচ্ছে এতগুলো আসনে ভোট হয়ে গেল আপনার, এবং অভূতপূর্বভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, যে কথা বলা যায় যে রক্তপাতহীন ভোট পশ্চিমবঙ্গে সহ সারা দেশে। কি ছোটোখাটো ঘটনা সারা ভারতবর্ষেই ঘটেছে, সেই দিক থেকে পশ্চিমবাংলা অত্যন্ত শান্তভাবেই হয়েছে। কিসের ইঙ্গিত দিচ্ছে? না, এটা হচ্ছে ইঙ্গিত। একটা হচ্ছে এবারের ভোটটা মানুষ ইস্যু বেস করছে। এই যে ভারতবর্ষের মোদী পরিচালিত সরকার রাজ্যগুলোকে তাদের যে অধিকার, তাদের যে পাওনা, তাদের যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, এই প্রথম ভারতবর্ষের বিজেপি পরিচালিত সরকার সবথেকে বেশি ভারতবর্ষের বিরোধী দলের সরকারগুলোকে তারা নানাভাবে বিভিন্ন প্রকারে তারা অত্যাচার করেছে, শোষণ করছে, বঞ্চিত করছে, এমনকি সাংবিধানিক যে প্রাপ্য তার থেকে বঞ্চিত করছে। তার জন্যে ভারতবর্ষের এবার লোকসভা নির্বাচন একটা পজিটিভ সমাজের বর্তমান অবস্থার পরিবর্তন করে, বর্তমান অবস্থা মানে একদিকে হচ্ছে যে এই সরকারে যাওয়ার আগে 2014 থেকে যতগুলো আশ্বাস বা সংকল্প বা জনতাকে দেওয়া কথা তারা বলেছিল, সেটা আর্থিকভাবে ভারতবর্ষের মানুষকে সচ্ছল করার হোক, ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের চাকরির ব্যাপারে হোক, যেটা কৃষক দীর্ঘ বছর ধরে পাঞ্জাবে, হরিয়ানাতে, গুজরাটে, দিল্লিতে বিশেষ করে তাদের অনাহার তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। গত 5 বছরে কয়েক লক্ষ কৃষক
আত্মহত্যা করেছে। অপরদিকে গরিব মানুষ, যাদের সবথেকে ভরসা ছিল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, জনজাতি, মধ্যবিত্ত, ওবিসি, যারা সমাজের বৃহত্তর অংশ, তাদের মধ্যে যে আশার আলোয় সরকার জাগিয়েছিল যে তাদেরকে সরকার সবথেকে বেশি প্রায়োরিটি দেবে এবং তাদের দারিদ্রতা মুক্ত করে ভারতবর্ষে এক নিদর্শ সৃষ্টি করবে মোদী সরকার। আজকে অবস্থাটা অত্যন্ত সংকটজনক হয়েছে। তার কারণ গত 10 বছরে মোদী সরকার তাদের দেওয়া একটি কাজও তারা করতে পারেনি। পাশাপাশি যে ধর্মনিরপেক্ষতা আমাদের যে দেশের সংবিধানের প্রাথমিক শর্ত, সেই ধর্মনিরপেক্ষতা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে। এটাই হচ্ছে, একদিকে হচ্ছে মানুষকে দেওয়া একটি সরকার ক্ষমতায় যাওয়ার আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, চরম বেকার সমস্যা নিয়ে, কৃষকের সমস্যা নিয়ে, লোকের হাতে পয়সা নেই, গরিব মানুষের হাতে পয়সা দেওয়ার জন্যে ক্যাশ ফর দেয়ার ফ্যামিলি, যতগুলো আশ্বাস দিয়েছিল তার একটিও মোদী সরকার পালন করেনি এবং গদির উপরে বিষ ফোড়ার মতো ভারতবর্ষের যে সংবিধান অনুযায়ী সব দল, সব মত, সব ধর্মের, সব বর্ণের মানুষের যে অধিকার সংবিধান বর্ণিত আছে তাকে আজকে পদদলিত করছে এবং ভারতবর্ষের সাম্প্রদায়িক যে সম্প্রীতি একে ভেঙে গুড়িয়ে দিয়ে ভারতবর্ষের জাতীয় ঐক্য থেকে মানুষকে অনেক অনেক দূরে ঠেলে দিয়ে ভারতবর্ষের অগ্রগতিকে পিছিয়ে দিয়েছে এই সরকার। ধরুন আপনাদের যে মানে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যেও অগ্রাধিকার দেওয়া হয়েছে কর্মসংস্থানকে। তো আগামী যে 5 বছর আপনাদের যে সংখ্যক সাংসদ নির্বাচিত হবেন তারা কতটা অ্যাগ্রেসিভ হবেন এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য? এবারে ন্যারেটিভটাই আলাদা। এবারে ভারতবর্ষের সমস্ত বিরোধীরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তারা তাদের দুর্ধর্ষ লড়াইতে তারা নেমেছে। তাদের লড়াইয়ের একটাই যে ভারতবর্ষ হিসেবে ভারতবর্ষের 140 কোটি দেশের মানুষকে বাঁচতে গেলে বিজেপি পরিচালিত সরকারকে পরাজিত করতে হবে। এই মহারাষ্ট্র থেকে দিল্লি থেকে উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড এবং তাতে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, সারা ভারত তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যে প্রতিবাদী কণ্ঠ, তিনিও ঘোষণা করে দিয়েছে যে মোদিকে সরিয়েই ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতবর্ষের মানুষের আর্থিক স্বাধীনতাকে, ভারতবর্ষের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে। এ রাজ্যে ইন্ডি জোট সফল হলো না, কিন্তু অন্যান্য রাজ্যে যে সফল হয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের পরবর্তী ভূমিকা কী হতে পারে? ইন্ডি জোটে মমতা ব্যানার্জি একমাত্র যিনি ইন্ডিয়া গঠবন্ধন তৈরি করতে চেয়েছেন, তারই হাতে দেওয়া নাম। এবং তিনি একটা কথা স্পষ্ট করে বলেছিলেন, যে দল যেখানে শক্তিশালী তাকে সেখানেই লড়তে দিতে হবে। পরবর্তীকালে অবস্থান একটু বদল হয়, কিন্তু মমতা ব্যানার্জি তার অবস্থান কখনো বদল করেনি। তিনি বলেছেন যে বিহারে আরজেডি সবচেয়ে শক্তিশালী, আরজেডিকে ক্ষমতা দাও। এখানে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশ, তাকে করতে দাও। এখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সবচেয়ে বেশি শক্তিশালী, তাকে ক্ষমতা দাও। মহারাষ্ট্রে শিবসেনা এবং তাদের জোট সবচেয়ে তাদের ক্ষমতা দাও। এবং দিল্লিতে আপ, তাকে ক্ষমতা দাও। যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে লড়বে, যেখানে আপ শক্তিশালী সেখানে লড়বে, যেখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী তারা লড়বে। এমনি করে মমতা প্রথম দিক থেকেই আমাদের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের গঠবন্ধনকে, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার চেষ্টা করেছে। মাঝখানে কিছু স্বার্থান্বেষী মানুষ, যেমন বিহারের মুখ্যমন্ত্রী নিজে
যেভাবে ইন্ডিয়া জোটকে আঘাত এনেছে এবং পাল্টিবাজ হিসেবে সে নাম পেয়েছে, তার থেকে আমাদের বাংলাতে কোনো পথ ছিল না যে বাংলা একাই লড়ছে। এবং কংগ্রেসকে আপনারা জানেন 2টো সিট, তাদের জেতা 2টো সিট ছেড়েই দিতে বলেছিল যে এই 2টো সিটও আপনারা নিয়ে নিন, আমরা লড়ছি। কিন্তু সেই ক্ষেত্রে কংগ্রেসও কথা শোনেনি এবং এলজেডি যেটা বিহারের, তারাও কথা শোনেনি। ভারতবর্ষে একটু পটভূমিকার কিছুটা পরিবর্তন হয়, কিন্তু পরবর্তীকালে নির্বাচন শুরু হওয়ার মুখে সব বিরোধী দলই তাদের নিজ নিজ ক্ষেত্রে তাদের যে লড়াই, যে অল আউট লড়াই তারা শুরু করে দিয়েছে। বিজেপি সরকারকে হারিয়ে ভারতবর্ষের বেকারত্ব থেকে, ভারতবর্ষের দ্রব্যমূল্য আকাশচুম্বী বৃদ্ধি থেকে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সব দলের যে ক্ষমতা এবং রাজ্যের যে ক্ষমতা, সেগুলোকে বাঁচানোর জন্যে বিজেপিকে সরাতে হবে এবং বিজেপি সরানো ছাড়া কোনো পথ নেই ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা, বেকার থেকে বেকার যুবকদের রক্ষা করা, দ্রব্যমূল্য থেকে ভারতবর্ষের 140 কোটি দেশের মানুষকে রক্ষা করা এবং ভারতবর্ষকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে গরিমা, তার প্রতিষ্ঠা করতে হবে আরেকবার। মোদি সেটা পারবে না। মোদি এক কথায় ভারতের জাতীয় সম্পদ পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। একদিকে মানুষ এখন বুঝেছে চান্দা দেও ধান্দা লেও, এই যে বন্ড, নির্বাচনী বন্ড দিতে বুঝে গিয়েছে যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লাগিয়ে বিজনেস হাউস থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়েছে মোদি এবং মোদির দল। ভারতবর্ষের সবচেয়ে বড় লোকের দল হয়েছে মোদি। অতএব সুপ্রিম কোর্ট থেকে এটা যখন বেরিয়ে যায় এবং তারপরই মোদি তার যে সততার কথা তিনি বলেন, সেই কালিরামের ঢোল ফেটে গিয়েছে। মোদি এবং বিজেপি ভারতবর্ষের সবথেকে বড় কারাপ্টেড পার্টি, কারাপ্টেড সরকার। তাই আজকে বাংলার লড়াই হচ্ছে 1 পয়েন্ট, বিজেপিকে সরাতে হবে এবং ভারতবর্ষের এই যে 3 দফায় ভোট হয়েছে, এখন পর্যন্ত সব পত্র পত্রিকা, শুধু গর্দি মিডিয়ার কিছু লোক বাদ দিয়ে সবাই জানে যে এবার বিজেপি 200 ক্রস করতে পারবে না। বিজেপি এককভাবে সরকার করতে পারবে না। যদি সরকার কেউ করে তাহলে ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জিকে সঞ্চালিকা শক্তি করে ভারতবর্ষে নতুন সরকার আসবে। এবার একটু ছোট্ট করে দমদমে আসি। দমদমে আপনার নেতৃত্বে গত 3টি নির্বাচনে সৌগত রায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। প্রথমবার অসীম দাশগুপ্ত দ্বিতীয় পজিশনে ছিলেন, গতবার বিজেপি সেই জায়গাটায় উঠে এসেছিল। এবার কি মনে হচ্ছে, এবার যে লড়াইটা আপনি নিজের চোখে দেখছেন? এবারের লড়াইটা একটু খুব চমকপ্রদ। যে বিজেপি যেটা ভেবেছিল যে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে তারা জয় শ্রীরাম বলে বাংলার মানুষকেও ভুল বোঝাতে পারবে। কিন্তু বাংলার মানুষ এখন মমতা ব্যানার্জি যত এগোচ্ছে, বাংলার মানুষ তত বুঝতে পারছে যে বিজেপি ভারতবর্ষকে আর কিছুদিন থাকলে ভারতবর্ষের জাতি সম্মানকে ধুলোয় মিটিয়ে দেবে, জাতীয় সম্পদকে বড়লোকের কাছে তুলে দেবে, গরিব আরও গরিব হবে এবং বেকারের কোনো পথ সামনে খোলা নেই বেঁচে থাকার। দ্রব্যমূল্য বৃদ্ধির হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে পারে না। তাই পশ্চিমবাংলার ন্যারেটিভটা পাল্টে গিয়েছে। পশ্চিমবাংলা একতরফাভাবে এখন সিপিএম চেষ্টা করছে, তারা 2019-এ, এটা লোকে বলে আমিও বলি, তাদের ভোট বিজেপিতে চলে গিয়েছিল। এবার আমাদের ধারণা যে সিপিএমের যারা দল করে প্রকৃত অর্থে কমিউনিস্ট বা প্রকৃত অর্থে বামপন্থী, তারা বিজেপিকে আর ভোট দেবে না। অতএব বিজেপি এখানে দ্বিতীয় স্থানে থাকতে পারবে না। বিজেপিরও খুব সম্ভাবনা দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি তৃতীয় স্থানে নামবে, হয়তো সিপিএম দ্বিতীয় স্থানে নামতে পারে। লড়াইটা দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে, বিজেপি এবং সিপিএম মধ্যে রয়েছে। আমরা প্রথম স্থানে ছিলাম,
3টি নির্বাচনে এবার আরও বেশি ভোটে অধ্যাপক সৌগত রায় জিতবে, কারণ ভোটের অঙ্ক অনুযায়ী ভোটের যে ফলাফল আসছে এটা সহজেই বলা যাবে যে অধ্যাপক সৌগত রায় গত 3টি নির্বাচনে যে ভোটে জিতেছিলেন এবার তার থেকে অনেক বেশি ভোটে জিতিয়ে বিজেপি এবং সিপিএমকে পরাজিত করবে। দমদমের মানুষের প্রতি আপনার কি আবেদন থাকবে? দমদমের মানুষের প্রতি আমার একটাই আবেদন, একটা তো মমতা ব্যানার্জিকে সিপিএম এবং বিজেপি, বিশেষ করে বিজেপি সরকার, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স একটা দলকে জাতীয় স্তর থেকে রাজ্য স্তরে তাকে বদনাম করার জন্যে, কুৎসা করার জন্যে, অপপ্রচার করার জন্যে যেভাবে এগিয়ে এসেছে, মানুষ সেই সত্যটা বুঝতে পেরেছে। সন্দেশখালিতে এই 2 দিন আগে ভিডিও ভাইরাল হওয়ার পর সন্দেশখালীর মানুষ বুঝেছে যে বিজেপি শুধু অপপ্রচার করে, ধর্মীয় প্রচার করে, মানুষের কোনো বাস্তব প্রয়োজনের কথা তারা কখনো বলে না। সিপিএম অনেক পরে তারা বুঝতে পেরেছে যে বিজেপির সঙ্গে গিয়ে বামফ্রন্টের, বামপন্থী মানুষদের কোনো সচ্ছল অবস্থা বা রাজনৈতিক পরিবর্তনে তাদের কোনো লাভ হবে না। এই দুইয়ের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আমি সকলের কাছে আবেদন রাখব যে ভারতবর্ষের বর্তমান এই সংকট থেকে ভারতবর্ষকে রক্ষা করতে মোদির মতো যে ধর্মনিরপেক্ষতা যিনি শেষ করে দিয়েছেন, গণতন্ত্রকে যিনি বারবার আঘাত করছেন এবং যেটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন যে সরকারি ব্যবস্থা, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, একেও রাজনৈতিকভাবে তারা ব্যবহার করছে। অতএব ভারতবর্ষের মানুষের মুক্তির পথ হচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা সবাই মিলে এগিয়ে আসুন এবং দমদম লোকসভা কেন্দ্রের মানুষ, অধ্যাপক সৌগত রায় সজ্জন মানুষ, পণ্ডিত মানুষ, 35 বছর শিক্ষকতা করেছে, প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছে এবং তার 3বারের তার যে স্বচ্ছ মানুষের প্রতি তার স্বচ্ছ ভাবমূর্তি এবং উন্নয়নে তিনি সব থেকে বেশি এগিয়েছেন এই দমদম লোকসভা কেন্দ্রের জন্যে এবং দিল্লি থেকেও লড়াই করেছে। আবার লড়াই দিল্লিতে অধ্যাপক সৌগত রায়। এবার তো সরকার পাল্টে গেলে অধ্যাপক সৌগত রায় উন্নয়নের দায়িত্ব ভারতবর্ষে পাবে। এটা তো আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছিল। একটা প্রশ্ন আপনার কাছে অবশ্যই রাখা উচিত ছিল, গতকাল সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় কতটা প্রভাব ফেলবে এই নির্বাচনে? আমরা আগেই বলেছি যে শিক্ষাক্ষেত্রের নিয়োগকে কেন্দ্র করে বিজেপি, সিপিএম যেভাবে তারা কুৎসা এবং অপপ্রচার করছিল, এই কুৎসা এবং অপপ্রচারে কোনো পরীক্ষার্থীর, কোনো শিক্ষকেরই কোনো উপকার হয়নি। যেটা বাংলার মুখ্যমন্ত্রী হাইকোর্টের কাছে ক্যাবিনেট সিদ্ধান্ত করে তাদের কাছে তাদের সম্মতির জন্য পাঠিয়েছিল যে যা কিছু লোক আমাদের ওয়েটিং লিস্টে আছে তাদের সকলকে আমি নিয়ে নেব, আর যেখানে যেখানে যে কোনো দুর্নীতি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, সরকারি ক্ষমতাকে অবমাননা, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। সেটা হাইকোর্টের পক্ষ থেকে এবং লয়ের আইন দিক থেকে সেটাকে স্বীকৃতি দেয়নি। আর সিপিএম এবং বিজেপি চায়নি যে কোনো লোক পশ্চিমবাংলার চাকরি পাক। এটা তাদের রাজনৈতিক হিংস্রতা, অসহিষ্ণুতা এবং তাই জন্যে লোকগুলোর চাকরি গেছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে যাদের চাকরি গেছে, যারা আন্দোলন করছে চাকরির জন্যে, তাদের সকলের জন্যে একটা সুন্দর রাস্তা বেরোবে। কারণ মমতা ব্যানার্জি তিনি বলছেন যে আমি 26,000 লোকের শিক্ষকের চাকরি যেতে দেবো না, এবং যারা আন্দোলন করছে তাদের সকলেরই একটা বাঁচাবার পথ আমাদের বের করতে হবে এবং সুপ্রিম কোর্ট সেই পথেই জাজমেন্ট নিয়ে এগোচ্ছে। কলকাতার ডবল বেঞ্চ তারা তো বিচার করতে পারল না যে কে সত্যি সত্যি যোগ্য কে অযোগ্য। তারা বিচার না করে একতরফাভাবে তারা জাজমেন্ট দিল, যে জাজমেন্ট বিজেপি এবং সিপিএমকে হয়তো সাহায্য করেছে কিন্তু বাংলার শিক্ষক সমাজকে অপমানিত করেছে। যারা চাকরি করত প্রায় 26,000
ছেলে মেয়ে শিক্ষক তাদের প্রতি অবিচার হয়েছে, তারা জাস্টিস পায়নি। আমরা এতক্ষণ ধরে বিভিন্ন সময় কথা বলে একটা নতুন শব্দ পেলাম যে পশ্চিমবঙ্গে বা সারা দেশ জুড়ে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে এবং সেই ন্যারেটিভে কিন্তু তিনি সিপিআইএম বা বামপন্থীদেরকে একটু এগিয়ে রাখলেন বিজেপির থেকে। গত বছর আমরা জানি যে এখানে 53,002 ভোটে সৌগত রায় জয়লাভ করেছিলেন। নির্মলবাবুর বক্তব্য বা বিশ্বাস সেটি এবার লক্ষাধিক ভোটে পরিণত হবে এবং উল্টো দিকে যে জায়গায় শ্রমিক ভট্টাচার্য পৌঁছেছিলেন অর্থাৎ দ্বিতীয় স্থানে, সেই দ্বিতীয় স্থান থেকে কিন্তু বিজেপি চ্যুত হবে এবং সেই দ্বিতীয় স্থানে উঠে আসবে সিপিআইএম। এখন সবটাই মানুষের উপর নির্ভর করছে, সবটাই নির্ভর করছেন লক্ষ লক্ষ ভোটারের ওপর। তারা কি রায় দেন আমাদের সেদিকে নজর থাকবে। সবাই খুব ভালো থাকবেন। আর ভারতবর্ষের একমাত্র বিজ্ঞাপনহীন চ্যানেল 7 Hours নিউজ যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন, দেখবেন, আশীর্বাদ করবেন। জয় হিন্দ।